হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এমসিএক্স, অয়েল প্রাইস এবং তার সাথে সাথে আমাদের মার্কেট, রাইট? এই চারটে বিষয়কে আমি একসাথে কভার করব এই ডিসকাশনের মাধ্যমে। তো আপনি যদি স্টক মার্কেট এনথুজিয়াস্ট হন তাহলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো করে মন দিয়ে দেখবেন। আমি গতকাল যে কথাটা বলেছিলাম যে ক্রুড প্রাইসের মধ্যে আমরা একটা বড় নেগেটিভিটি দেখতে পাচ্ছি, রাইট? এবং আমি এবং আমার স্টুডেন্টদেরকেও আমি যে জিনিসটা শেখাই তারা প্রত্যেকেই সেই জিনিসটা অবজার্ভ করেছেন আশা করি, যে ক্রুডের মধ্যে একটা নেগেটিভিটি কাজ করবে। আজকের ডেটে যদি আপনি দেখেন ক্রুড অয়েলের প্রাইস মোটামুটিভাবে 5%-এর কাছাকাছি ফল করে গিয়েছে। এখন এই যে 5% ফল করলো ক্রুড অয়েল প্রাইস, এটাকে আপনি কিভাবে খেলবেন বা ওয়াক করবেন, রাইট? যেটা আমি বারবার বলেছি যে অয়েল ইন্ডাস্ট্রির দিকে যদি আমরা তাকাই তার দুটো পার্ট আছে, রাইট? একটা পার্ট হচ্ছে যারা অয়েল এক্সট্র্যাক্ট করেন অর্থাৎ ওএনজিসির মতো কোম্পানি, তাদের ক্ষেত্রে এটা নেগেটিভ নিউজ, সুতরাং ওএনজিসির শেয়ার মোটামুটিভাবে ফল করবে। আর হিন্দ পেট্রোর মতো যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর জন্য এটা পজিটিভ নিউজ, সেই জন্য হিন্দ পেট্রোর শেয়ার 4% বেড়েছে। আপনি যদি এই ইনফরমেশনগুলোকে কাজে লাগিয়ে ইন্ট্রাডে ট্রেডিং করতে পারেন তাহলে অবশ্যই আপনি প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন। বাট এই জিনিসগুলো বা এই বিষয়বস্তুগুলো যদি না জেনে কেবলমাত্র চার্টের ওপর বশবর্তী হয়ে আপনি ট্রেড করেন তাহলে তার যেটা রেজাল্ট হবে সেটা আপনি আশা করি বুঝতে পারছেন, রাইট? তো আমার চ্যানেলের মধ্যে আমি কনস্ট্যান্টলি এই টাইপের বিভিন্ন রকম ডিসকাশনগুলো করি। প্রত্যেকটা জিনিসকে ডিকোড করে আপনাকে নিজেকে নিজের মতো করে ট্রেডিং সেট আপ যদি বানাতে পারেন তাহলে আপনি অবশ্যই প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন। এরপরে আসছি আমি নেক্সট পার্টটাতে যে মার্কেটের এই মুহূর্তে সিচুয়েশনসটা কী, বা আজকের মার্কেটের মধ্যে স্লাইড একটা নেগেটিভিটি কেন আমরা দেখলাম। গতকাল আমি ভিডিও রিলিজ করার পরে একটা ডেটা এসছিল, ইন্ডিয়ান সিপিআই ডেটা। তো সেই কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই ডেটার মধ্যে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনেকটা বেড়েছে, অর্থাৎ অলমোস্ট 5.5%-এর কাছাকাছি 3.39 থেকে। তো এটা অ্যাকচুয়ালি একটা বড় সংকেত যে আমাদের ইনফ্লেশন আবার বাড়ছে। ইনফ্লেশন যদি বাড়তে থাকে আরবিআই কিন্তু রেট কাট করতে পারবে না এবং ওভারঅল ইকোনমির জন্য এটা কিন্তু খুব একটা ভালো নিউজ নয়। তো সেই কারণের জন্য আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট মোটামুটিভাবে একটা নেগেটিভ রিয়াকশন দিল সকালবেলায় গ্যাপ আপ ওপেনিংয়ের পরেও। স্টিল আমি যে লেভেলটা বলেছি অর্থাৎ 24,750 থেকে 25,250, এই 500 পয়েন্টের মধ্যে নিফটির প্রচণ্ড ভোলাটাইল জোন, এবং সেই ভোলাটিলিটি মেনটেন করে নিফটি কিন্তু একদিন বাড়বে একদিন কমবে, এই ঘটনাটাই ঘটবে যতক্ষণ না এখানে একটা আমরা লং কনসলিডেশন দেখতে পারি, রাইট? 24,750 ব্রেক করলে এবং তার সাথে কোনো একটা ফান্ডামেন্টাল রিজন যদি থাকে তাহলে নিফটি কিন্তু অনেকটা তলায় আসবে। আদারওয়াইজ এই ভোলাটাইল জোনের মধ্যে একটা লং কনসলিডেশন এবং তারপরে এখান থেকে নেক্সট ডেটাগুলো বা নেক্সট কি কি ইভেন্ট আমাদের সামনে আসছে সেই প্রত্যেকটা গতি প্রকৃতি নির্ভর করবে নিফটিকে উপরে নিয়ে যাওয়ার বা নিচে নামানোর ক্ষেত্রে, রাইট? এটা গেল হচ্ছে মার্কেটের আউটলুক। সুতরাং এই মুহূর্তে মার্কেটের মধ্যে বিশাল ট্রিমেন্ডাস লেভেল অফ পজিটিভ আউটলুক আমার নেই, ট্রিমেন্ডাস লেভেল অফ নেগেটিভ আউটলুকও এই মুহূর্তে নেই। আমার এই মুহূর্তে পুরো একটা ভোলাটাইল সিচুয়েশন এবং একটা রেঞ্জ বাউট স্টেটের মধ্যে নিফটির এই দোদুল্যমান অবস্থাটাই আমি মোটামুটিভাবে আশা করছি, যদি না কোনো ইভেন্ট বা কোনো একটা বড় নিউজ ফ্লো হয়। এরপরে আসছি আমাদের এই পুরো শেয়ার মার্কেটের সব থেকে বড় যে দৈত্য রয়েছে অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সম্পর্কে। আজকে রিলায়েন্সের শেয়ারকে আমরা 2%-এর কাছাকাছি ফল করতে দেখলাম। তার কারণ হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট। কি হয়েছে কোয়ার্টারলি রেজাল্টে? না, কোয়ার্টারলি রেজাল্টে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিলায়েন্সের মধ্যে বিশাল বড় রকমের কিছু গ্রোথ আমরা দেখতে পাচ্ছি না। যদিও এর রেভিনিউ পার্ট খুব একটা বাড়েনি বাট প্রফিট ইনক্রিজ করেছে। তো সেই কারণের জন্য যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এই প্রফিট ইনক্রিজের রিজনটা হচ্ছে যে রিলায়েন্স কিছুদিন আগে তার জিওর মধ্যে ট্যারিফ বাড়িয়েছিল, রাইট? অর্থাৎ ফোনের যে কলের যে চার্জেস, সেই চার্জেসটা কিছুটা পরিমাণ বাড়িয়েছিল এবং সেই চার্জেস যতটা বাড়িয়েছে সেটাই তার প্রফিটেবিলিটিতে ইনক্লুড হয়েছে। বাদবাকি কোনো কিছুই কিন্তু রিলায়েন্সের মধ্যে সেই স্টেবিলিটিটা তো দেখতে পাচ্ছি বিজনেসের মধ্যে, বাট গ্রোথটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে এত বড় একটা দৈত্যাকার কোম্পানি, তার সাথে অয়েল প্রাইস একটা সিক্লিক্যাল বিজনেস বা সাইক্লিক্যাল ওয়েতে চলে, এবং সেই কারণের জন্য যেহেতু রিলায়েন্সের মধ্যে গ্রোথ স্টোরি দেখা যাচ্ছে না,
তাই কিন্তু রিলায়েন্স আবার একটা বড় রেঞ্জ বাউন্ড স্টেটে এবং একটা পুরো ওই হাইবারনেশন যাকে বলা হয় বা ওই শীতকালীন ঘুম যেসব অ্যানিমেলগুলো দেয়, রিলায়েন্স মোটামুটি সেরকম একটা শীত ঘুমই চলে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। অর্থাৎ আমরা যে জিনিসটা দেখেছিলাম 2007 থেকে 2014 পর্যন্ত, এই সময় রিলায়েন্স কিন্তু 7 বছরের একটা শীত ঘুম দিয়ে তারপরে এসছিল এবং তারপরে একটা বড় পরিমাণ গ্রোথ স্টোরি দেখিয়েছে। এই মুহূর্তে রিলায়েন্সের মধ্যে এত নেগেটিভিটি থাকার জন্য আমরা কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি এবং বিজনেসের মধ্যে বিশাল বড় লেভেলের যে গ্রোথ, সেই গ্রোথটা এই মুহূর্তে অবজার্ভ করা যাচ্ছে না, কোনো কোয়ার্টারলি রেজাল্টে কিন্তু সেই জিনিসটা অবজার্ভ হচ্ছে না, যে কারণের জন্য আমরা রিলায়েন্সের মধ্যে 2%-এর কাছাকাছি ফল আজকে দেখলাম। রিলায়েন্স মোটামুটিভাবে আবার একটা বড় রেঞ্জ বাউন্ড স্টেটে যেতে চলেছে এবং সেটা আগামী 1 বছর, 1.5 বছর, 2 বছরের জন্য হবে বলে আমার মনে হয়। আমি ভুলও হতে পারি, ঠিকও হতে পারি। ভুল তখনই হব যদি এর মধ্যে পজিটিভ কিছু আনতে পারে মুকেশ আম্বানি অ্যান্ড কোম্পানি এবং তার সাথে সাথে তারা যদি কোনো ভালোভাবে প্রফিটেবিলিটি গ্রোথ আনতে পারে তার বিজনেসের মধ্যে আগামী 2 বছর, 3 বছর বা 2, 3, 4টে কোয়ার্টারের মধ্যে, তাহলেই রিলায়েন্স আবার ঊর্ধ্বগতি শুরু করবে। আদারওয়াইজ একটা বড় রেঞ্জ বাউন্ড স্টেটের মধ্যেই রিলায়েন্সকে আমরা আগামী 1 বছরে অ্যাটলিস্ট আমি দেখতে চলেছি বলেই আমি এক্সপেক্ট করছি, রাইট? এরপরে আসছি, আমার একজন সাবস্ক্রাইবার একটা খুব ভালো প্রশ্ন করেছিলেন যে বিএসসি কেন এত স্পিডে বাড়ছে বা এমসিএক্স কেন এত স্পিডে বাড়ছে বা লাস্ট কিছুদিন ধরে এত বড় একটা র্যালি কেন বিএসসির মধ্যে হলো, রাইট? বিএসসির মধ্যে বা এমসিএক্সের মধ্যে এই যে এক্সচেঞ্জগুলো রয়েছে এইগুলোর মধ্যে হওয়ার একটা বড় রিজন হচ্ছে এর আগে তাদের যে বিজনেস প্যাটার্নটা ছিল সেই প্যাটার্নটা তারা চেঞ্জ করেছে, কারণ সেবির রুলস এবং রেগুলেশনসের জন্য। কি রুলস অ্যান্ড রেগুলেশনস? না, সেবি একটা রুল এনেছে। তার আগে বলি যে আগে কি ঘটনাটা ঘটতো। বিএসসি, এনএসসি এবং এমসিএক্স এরা হচ্ছে একটা করে প্ল্যাটফর্ম, রাইট? বা আমাদের যে মার্কেট, সেই মার্কেটের যে সমস্ত কিছু লিস্টিং যে জায়গাটায় হয় মার্কেটের, সেটাকেই বিএসসি বা এনএসসি এবং এমসিএক্স বলে এক্সচেঞ্জ, রাইট? এই এক্সচেঞ্জগুলোর কাজ হচ্ছে ব্রোকারকে একটা সার্ভিস প্রোভাইড করা এবং আগে একটা রুল ছিল যে ব্রোকার যত বেশি কাস্টমার এনে দিতে পারবে সেই ব্রোকারকে তারা তত বেশি ডিসকাউন্ট প্রোভাইড করবে। তো সেই ডিসকাউন্টের লোভে প্রচুর ব্রোকার কিন্তু মানে তাদের চার্জেস অনেক কম করতো এবং যাতে প্রচুর পরিমাণে রিটেলারকে বা ট্রেডারদেরকে আনতে পারে নিজেদের প্ল্যাটফর্মে, তার জন্য একটা বড় প্রচেষ্টা করতো। যে ব্রোকারেজটা জেনারেট হতো তার থেকে একটা বেশ বড় রকমের ডিসকাউন্ট কিন্তু প্রত্যেকটা ব্রোকারেজ কোম্পানি পেয়ে যেত বিএসসির থেকে বা এনএসসির থেকে বা এমসিএক্সের থেকে। বাট রিসেন্টলি সেবি একটা রেগুলেশনস এনেছে। রেগুলেশনটা হচ্ছে যে এই যে ব্রোকারেজের টাকাটা, এই টাকাটা হচ্ছে সম্পূর্ণভাবে যে রিটেলার তাদের পয়সা, রাইট? অর্থাৎ যারা ট্রেড করছে তাদের ডিসকাউন্ট। সুতরাং যদি এই ডিসকাউন্টটা দিতে হয় তাহলে সেই ডিসকাউন্টটা ডাইরেক্ট যাবে হচ্ছে যারা ট্রেড করছে সেই ট্রেডারদের হাতে, অথবা তাদেরকে একটা ফ্ল্যাট সিস্টেম ইনক্লুড করতে হবে যে এইভাবে আমরা ডিসকাউন্ট দেব না। তো যেহেতু ডিসকাউন্টের পার্টটা সম্পূর্ণভাবে হটে যাচ্ছে বিএসসি, এনএসসি এবং এমসিএক্স এই সমস্ত কোম্পানিগুলোর কাছ থেকে, সেই কারণের জন্য এটা এক্সপেক্ট করা হচ্ছে যে তাদের প্রফিটেবিলিটির পরিমাণ কিন্তু অনেক বাড়বে, কারণ তারা ডিসকাউন্টটা দিতে হবে না কোনো ব্রোকারদের, রাইট? এই অ্যান্টিসিপেশনের জন্য কিন্তু বিএসসি, এমসিএক্স এই যে এক্সচেঞ্জগুলো রয়েছে এদের যে শেয়ারগুলো, সেই শেয়ারগুলো প্রচণ্ড পরিমাণে একটা গ্রোথ দেখিয়েছে। বাট এই জায়গায় সব থেকে ইম্পর্ট্যান্ট কথা যেটা, সেটা হচ্ছে এই যে গ্রোথ স্টোরিটার কথা বললাম, এই গ্রোথ স্টোরিটা 1 মাস আগেও আমি কভার করেছিলাম যখন সেবি এই রুলটা এনেছিল। বাট তারপর থেকে অনেকটা সময় ঘটে গেছে, স্টোরিটা আপনার সামনে রয়েছে। এই স্টোরিটা দেখে এই মুহূর্তে কেউ আমার কথায় উজ্জীবিত হয়ে ইনভেস্টমেন্ট করবেন না। যদি আপনি কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেন অবশ্যই আপনার রিস্ক রিওয়ার্ড বুঝে, ক্যাপিটাল ম্যানেজ করে এবং তার সাথে সাথে কতটা কোয়ান্টিটি নিচ্ছেন সেটাকে জাস্টিফাই করে তারপরে আপনি কিন্তু সেখানের মধ্যে ট্রেড করার বা ইনভেস্টমেন্ট করার কথা ভাবুন। আমার কথায় ইনফ্লুয়েসড হবেন না। আমি আপনাকে জাস্ট কিছু নলেজ দিই, কিছু ইনফরমেশন প্রোভাইড করি এবং তার সাথে ধীরে 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 ওভার এ পিরিয়ড অফ টাইম যাতে আপনার নলেজটা বাড়ে, আপনি যাতে মার্কেটের মধ্যে থেকে পয়সাটা বের করতে পারেন মার্কেট থেকে এবং রিয়েলাইজ করতে পারেন জিনিসটা কি, সাবজেক্টটা যাতে বুঝতে পারেন, আমার উদ্দেশ্য হচ্ছে
সেটা আপনাকে বোঝানো। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আমি সেবি রেজিস্টার্ড কেউ নই যে আমি আপনাকে কোনো একটা শেয়ারের রেকমেন্ডেশন দেব বা আমি আপনাকে 3-4টে শেয়ার বলে দেব এবং সেটাকে ট্রেড করে আপনি পয়সা বানাবেন। এরকম জিনিস আমি করি না, কারণ আমি রুলস এবং রেগুলেশনসকে যথেষ্টভাবে রেসপেক্ট করি। তো সেই কারণের জন্য আমি কিন্তু কখনোই আপনাকে শেয়ারের রেকমেন্ডেশন দিই না। র্যাদার আমি এই জিনিসটাতে ফোকাসড হতে বলি যে পড়াশোনাটা করুন, স্টাডি করুন। আমার একটা ভিউ আছে, আমি সেই ভিউটা আপনাদের সামনে রাখি। সেই ভিউটা ঠিকও হতে পারে, ভুলও হতে পারে। আমার যে ভিউ, সেই ভিউটাকে আমি ট্রেড করি এবং আমি যে ট্রেডগুলো করি তার বিহাইন্ডে রিস্ক টু রিওয়ার্ড ম্যানেজমেন্ট সমস্ত কিছু করে আমি ট্রেডটা করি। সুতরাং আমি আপনাকে একই কথা বলবো, আমার ভিউ নিয়েও ট্রেড করবেন না। যদি আপনি আমার ভিউকে ইনক্লুড করে ট্রেড করতে চান, তাহলে সেই ভিউটাকে আগে ডিকোড করুন, তার মধ্যে কোরিলেশন খুঁজুন, খুঁজে তারপরে ট্রেড করবেন। এরকম নয় যে আমার সমস্ত ভিউ রং প্রুভ হয়, আবার এরকমও নয় যে আমার সমস্ত ভিউ রাইট হবে, রাইট? বিকজ আমিও একজন ট্রেডার, আমি প্রচুর মিস্টেক করি, আমি আমার মিস্টেক থেকেই শিখি এবং প্রত্যেকটা জিনিসকে কি করে পড়াশোনা করতে হয়, জানতে হয়, তার বিষয়ের উপর আমি একটা দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছি। সেই কারণের জন্য আমি আমার ভিউগুলোকে আপনাদের সামনে নিয়ে আসি। দেখবেন 70-80% ক্ষেত্রে আমার ভিউগুলো রাইট প্রুভ হয়, বাট এমনও 30%-20% টাইম আছে যখন আমার ভিউগুলো রংও প্রুভ হয়। আপনি কি করছেন, আপনি কিভাবে অ্যাক্ট করছেন, তার ওপর আপনার নিজের দায়িত্ব থাকা উচিত। আপনার নিজের রেসপন্সিবিলিটি নিয়ে আপনি কাজ করুন। আমার ভিউ সবসময় একটা ইন্ট্রাডে বেসিস হয়, একটা উইকলি বেসিস হয়, একটা ডেলি মানে মান্থলি বেসিস হয় এবং একটা ইয়ারলি বেসিসে আমি ভিউ বানাই এবং সেই অনুযায়ী আমি বিভিন্ন টাইম ফ্রেমে বিভিন্ন রকমভাবে ট্রেড ইনিশিয়েট করি। এই রকম নয় যে কোনো একটা জায়গায় আমি ব্লাইন্ডলি পয়সা লাগিয়ে দিয়ে মানে বসে থাকি যে এটা বাড়লে বাড়বে, না বাড়লে না বাড়বে, কি হবে, বা এমনও কোনো পৃথিবীতে রুল নেই যে এই শেয়ারটা বাড়বেই বাড়বে, একে বাড়তেই হবে, এরকম কোনো রুল নেই। এটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা প্রবাবিলিটি গেম। প্রবাবিলিটি এবং রিস্ক টু রিওয়ার্ড এই দুটোকে ম্যানেজ করে যদি আপনি খেলতে পারেন, তাহলেই আপনি ট্রেড থেকে পয়সা বানাতে পারবেন, রাইট? আজকের ভিডিওটাকে আমি আর বেশি দীর্ঘায়িত করছি না। আশা করি ভিডিওটা থেকে আমি যে মেসেজটা দিতে চাইলাম সেটা আশা করি আপনি বুঝলেন যে অয়েল প্রাইসের সাথে যে কোরিলেশনের কথা বললাম সেটা মাথায় রাখবেন। এর সাথে সাথে রিলায়েন্স ইন্ডাস্ট্রির যে কথাটা বললাম, MCX কেন বাড়ছে সেই বিষয়গুলো নিয়েও ডিসকাশন করলাম এবং নিফটির রেঞ্জ বাউন্ড স্টেট নিয়েও ডিসকাশন করলাম। তার সাথে সাথে ফ্রিতে কয়েকটা অ্যাডভাইস দিলাম যে কি উদ্দেশ্যে আমার চ্যানেল বানালো, কি আপনি করতে চাইছেন বা কি আপনি করছেন, তার ওপর দায়িত্ব নিয়ে নিজে জেনে বুঝে কাজ করার চেষ্টা করুন। তাহলেই আপনি এখান থেকে প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন। কারোর অ্যাডভাইসে কাজ করে কখনোই প্রফিট বিল্ড করতে পারবেন না শেয়ার বাজার থেকে। যাই হোক, আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।